গুপ্তচর বৃত্তির দায়ে ভারতীয় সাবেক নৌ কর্মকর্তার ফাঁসির আদেশের জেরে 12 পাকিস্তানি বন্দীকে ছেড়ে দিতে অস্বীকৃতি নয়াদিল্লির। পাকিস্তানি হাইকমিশনারকে তলব। কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরী মোতায়েন পিয়ংইয়ংয়ের ক্ষোভ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত উত্তর কোরিয়া। সিরিয়ায় আসাদ সরকারের পতনে রাশিয়ার সমর্থন আদায়ের চেষ্টায় G7। প্রয়োজনে দেশটিতে আবারও হামলা চালানোর হুমকি ওয়াশিংটনের। এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে স্কুল শিক্ষিকা ও এক শিক্ষার্থী নিহত, হামলাকারীর আত্মহত্যা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। পাকিস্তানে ভারতীয় সাবেক নৌ কর্মকর্তাকে ফাঁসির দণ্ড দেওয়ার পর এবার ভারতে বন্দী 12 পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বাতিল করেছে নয়াদিল্লি। গত বছর পাকিস্তানে চরবৃত্তির অভিযোগে গ্রেফতারকৃত কুলভূষণ যাদবকে সোমবার ফাঁসির আদেশ দেওয়া হয়। এতে ভারত পাকিস্তান উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়ে। এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ভারত প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে 12 পাকিস্তানি বন্দীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত পরিবর্তন করে। এর পাশাপাশি পাকিস্তানি হাইকমিশনার আব্দুল বাসিতকে ডেকে পাঠায় পররাষ্ট্র দপ্তর। কুলভূষণকে রক্ষায় যা যা করণীয় ভারত তা করবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতীয় ওই নৌ কর্মকর্তার সঙ্গে কথা বলতে পাকিস্তানের প্রতিনিধি পাঠানোর কথা বললেও ইসলামাবাদ বারবার তা প্রত্যাখ্যান করে বলে দাবি নয়াদিল্লির। বিদেশি গুপ্তচর ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে চীন সরকার। রাজধানী বেইজিং এর জনগণকে বিদেশি গুপ্তচর ধরিয়ে দেবার কাজে উদ্বুদ্ধ করতে এই ঘোষণা দেওয়া হয়। গুপ্তচর সংক্রান্ত তথ্য দিলে সর্বোচ্চ $72,000 দেওয়া হবে বলেও জানায় কর্তৃপক্ষ। এ উদ্দেশ্যে খোলা হয়েছে একটি হটলাইন। তবে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। চীনের কেন্দ্রীয় সরকার বিদেশি সংগঠন এবং নাগরিকদের ওপর নজরদারি বাড়াতে এই ঘোষণা আসলো। চীনে বিদেশি এনজিওগুলোকে কাজ করতে হলে আগে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন নিতে হতো, কিন্তু এখন থেকে স্থানীয় পুলিশের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরী মোতায়েনের একদিন পরই মঙ্গলবার পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হলো। প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোতায়েনের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এ অঞ্চলের যুক্তরাষ্ট্রের আগ্রাসন চরমে পৌঁছেছে বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার প্রতিরক্ষায় প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করা হবে বলেও জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। গত সপ্তাহে জাপান সাগরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুদিন পর রোববার কোরীয় উপদ্বীপে একটি মার্কিন রণতরী মোতায়েন করা হয়। উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কার মধ্যেই ওয়াশিংটনের এমন পদক্ষেপে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তর কোরিয়া পুনরায় পারমাণবিক এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে দক্ষিণ কোরিয়া ও চীন। সোমবার সিউলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউন বিয়ং ও দেশটিতে চীনা রাষ্ট্রদূত কুই গুওহং এর সঙ্গে এক বৈঠক হয়। উত্তর কোরিয়া সামনের দিনগুলোতে সামরিক সরঞ্জামের পরীক্ষা চালাতে পারে এমন উদ্বেগ জানিয়ে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তার দেশের সেনাবাহিনী, প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তরকে দেশব্যাপী নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে পিয়ংইয়ং এর প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন। এদিকে মঙ্গলবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর 105তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করে পিয়ংইয়ং। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। জম্মু কাশ্মীরের নির্বাচনে সহিংসতার রাজ্য জুড়ে কারফিউ জারি, পিছিয়ে গেল উপনির্বাচন। সিরিয়ায় রাসায়নিক হামলার জবাবে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির প্রায় 20% বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। যদিও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক এলাকা ও বেসামরিক লোকদের
ক্ষয়ক্ষতি হলেও ইদলিবের বিমান ঘাঁটি অক্ষত রয়েছে। ট্রাম্প প্রশাসন প্রয়োজন মনে করলে ভবিষ্যতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলেও জানায় হোয়াইট হাউস। আসাদ সরকারের পতনে রাশিয়ার সমর্থন আদায়ের চেষ্টা করা হবে বলে জানিয়েছে জি7 ভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। আগামী মাসে অনুষ্ঠেয় শিল্পোন্নত 7টি দেশের জোট জি7 এর 43তম সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার ইতালির লুকা শহরে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চলমান আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হলেও বৈঠকে প্রাধান্য পায় সিরিয়ার পরিস্থিতি। সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর দেশটির সরকারি বাহিনীর রাসায়নিক হামলার তীব্র নিন্দা জানিয়ে আসাদ প্রশাসনকে সমর্থন দেয়া থেকে সরে আসতে রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়। মূল জি7 বৈঠকের পার্শ্ব বৈঠকে মিলিত হয়ে প্রেসিডেন্ট আসাদের পতনে রাশিয়ার সমর্থন আদায়ে এক হয়ে কাজ করার বিষয়ে একমত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। আমি মনে করি আমরা এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে সিরিয়া ইস্যুতে রাশিয়ার অবস্থান স্পষ্ট করার সময় এসেছে। তাদেরকে পরিষ্কার করে বলতে হবে তারা কি আসাদের পক্ষেই থাকবে, যে কিনা তার নিজ দেশের জনগণকে বিষাক্ত গ্যাস দিয়ে মারছে, নাকি একটি নতুন সিরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ পুরো জি7 এর সঙ্গে এক হয়ে কাজ করবে। এ অবস্থার মধ্যেই মঙ্গলবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, সিরিয়ায় প্রয়োজন মনে করলে আবারও ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাসায়নিক হামলার জবাবে সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা কেবল সিরিয়ার জন্য নয়, একই মানসিকতার অন্যান্য দেশের জন্য এক ধরনের বার্তা বলেও জানান তিনি। সিরিয়ায় রাসায়নিক হামলার পর এতে হতাহত ব্যক্তিদের যে ছবি আমরা দেখেছি তাতে আমরা এটাই স্পষ্ট করতে চাই যে এ ধরনের দৃশ্য যদি আবারও আমাদের দেখতে হয় তবে আবারও একই ধরনের ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। সিরিয়ার জনগণের প্রতি সম্মান রেখে বলতে চাই, সংকট সমাধানে যথাযথ ব্যবস্থা নিতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারাটাই সে দেশের জনগণের প্রতি সমর্থনের সবচেয়ে বড় উদাহরণ। তবে সিরিয়ার চলমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের পক্ষ থেকে বারবার রাশিয়াকে দায়ী করা হলেও যুক্তরাষ্ট্রই বরং সিরিয়া সংকট সমাধানে কোনো ধরনের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছে ক্রেমলিন। তাদের অভিযোগ, মধ্যপ্রাচ্যের অন্যান্য সমস্যা সমাধানেও মার্কিনরা আন্তরিক নয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার সংকটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ছায়াযুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। একই সঙ্গে সিরিয়া ও সিরীয়দের স্বার্থে যে কোনো মূল্যে দেশ দুটিকে সমঝোতায় আসারও আহ্বান জানান তিনি। করবিন আরও বলেন, এক পক্ষের সমর্থকরা হামলা চালালে অন্য পক্ষের সমর্থকরাও পাল্টা হামলা চালাচ্ছে, যা সত্যি বিপজ্জনক। এতে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সিরিয়ার সংকট সমাধানের সুযোগ এখনো রয়েছে উল্লেখ করে জি7 সম্মেলনে এই সুযোগ কাজে লাগানো উচিত বলেও জানান করবিন। এছাড়াও সিরিয়ায় রাসায়নিক হামলার জেরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর বাতিল করা ভুল সিদ্ধান্ত ছিল বলেও মন্তব্য করেন এই লেবার নেতা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রাথমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষিকা ও এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 শিশু। হামলার পর বন্দুকধারী নিজেই আত্মহত্যা করে বলে জানায় পুলিশ। 53 বছর বয়সী কেডরিক অ্যান্ডারসন নামের ওই ব্যক্তি দর্শনার্থীর পরিচয় দিয়ে স্যান বার্নার্ডিনোর প্রাথমিক স্কুলে প্রবেশ করে। পরে শ্রেণীকক্ষে পাঠদানের সময় ক্যারেন অ্যালাইন স্মিথ নামের ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালায় সে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও এক শিক্ষার্থী মারা যায়। ঘটনার পর আত্মহত্যা করা বন্দুকধারী ওই শিক্ষিকার প্রাক্তন স্বামী বলে জানায় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি বন্দুকের দোকানে ডাকাতির পর সন্দেহভাজন এক ডাকাতকে ধরতে চলছে বড় ধরনের অভিযান। এ ঘটনায় দেশ জুড়ে আতঙ্ক বিরাজ করছে। বন্দুকের দোকানটি অস্ত্রে ভর্তি ছিল। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও অভিযুক্ত ডাকাত জোসেফ এ জাকুবস্কিকে ধরতে পারেনি কর্মচারীরা। বেশ কয়েকটি পিস্তল ও রাইফেল ডাকাতি করে নিয়ে গেছে সে। সন্দেহভাজন ডাকাত কিছু একটা ঘটনার হুমকি দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার কাছে বুলেট প্রুফ ভেস্টও রয়েছে। জোসেফ ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে সরকার বিরোধী বার্তা প্রকাশ করেছে। এদিকে জোসেফ সম্পর্কে তথ্য দিতে $10,000 পুরস্কার ঘোষণা করেছে মার্কিন তদন্ত সংস্থা FBI। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভারতের ছত্তিশগড়ে একটি গুদামে আগুন লেগে 3 জনের মৃত্যু, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আসামের আদালত।
গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি নিয়ে টুইটার বার্তায় কটূক্তি করায় তার বিরুদ্ধে করা মানহানি মামলায় সোমবার আদালতে হাজির না হওয়ায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আসামের বিজেপি নেতা সূর্য রংফার এই মামলা করেন। এমন সময় তার বিরুদ্ধে আদালতের এ নির্দেশ এলো যখন কেজরিওয়াল এবং তার আম আদমি পার্টি আগামী 23শে এপ্রিল দিল্লির মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর আগে তার আইনজীবী আদালতকে জানান এই নির্বাচনের কারণে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা কেজরিওয়ালের পক্ষে এখন আদালতে হাজির হওয়া সম্ভব নয়। আদালত সে কথা না শুনে কেজরিওয়ালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ভারতের কাশ্মীরে উপনির্বাচনের সহিংসতার ঘটনায় রাজ্যের রাজধানী শ্রীনগর সহ কিছু জায়গায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার জম্মুর বিভিন্ন স্থানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের লোকজন ও যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়। রোববার নির্বাচনী সহিংসতায় 8 জন নিহত ও 2 শতাধিক মানুষ আহত হওয়ার পর কাশ্মীরের আরেকটি আসনের নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। অনন্তনাগ আসনে বুধবার নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও রাজ্য সরকারের অনুরোধে তা পিছিয়ে 25শে মে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এর আগে রোববার শ্রীনগরের একটি পার্লামেন্টারি আসনে নির্বাচনকে কেন্দ্র করে রোববার সহিংসতা ছড়িয়ে পড়ায় ওই আসনে 30 বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে বলে জানায় গণমাধ্যম। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন 4 সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, রোববার রাতে হিমালয় প্রদেশের ভারত পাকিস্তান সীমান্ত রেখা অতিক্রম করে ওই 4 জন অস্ত্রধারী ঢুকে পড়ে। সেনাবাহিনী তাদের আটকালে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় 4 সন্ত্রাসী নিহত হয়। পরে সেখান থেকে 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। দক্ষিণ সুদানে দেশটির সেনাবাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যকার সংঘর্ষে 16 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ মিশনের দক্ষিণ সুদান কর্তৃপক্ষ জানায়, দেশটির রাজধানী থেকে 650 কিলোমিটার দূরের শহর ওয়াইইউতে রোববার থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সেখানে বসবাসরত প্রায় 3000 বাসিন্দা একটি চার্চে আশ্রয় নেয়। জাতিসংঘের স্থানীয় অফিসেও পালিয়ে আসে অর্ধশতাধিক মানুষ আশ্রয় নেয় বলে জানিয়েছে সংস্থাটি। 2011 সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে। 2013 সালে দেশটিতে গৃহযুদ্ধ বাধে। এ পর্যন্ত কয়েক হাজার মানুষ গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন। গত মার্চে 509 জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। গাজার পশ্চিম তীর এবং জেরুজালেমের আল কুদস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সম্প্রতি ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব সহ 5টি মানবাধিকার সংগঠন তাদের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 111 জনকে মার্চে গ্রেফতার করা হয়েছে বলে ইসরায়েল নিশ্চিত করেছে। ইসরায়েলের কারাগারে বর্তমানে 6500 ফিলিস্তিনি বন্দী রয়েছে। এদের মধ্যে 300 জন শিশু এবং 62 জন নারী। সবশেষ গত রোববারও 3 জন ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী গ্রেফতার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস ছিলেন মিথ্যাবাদীদের প্রধান, এমন মন্তব্য করেছেন মেডেল অফ অনার প্রাপ্ত ডাকোটা মেয়র। ডাকোটা মার্কিন বাহিনীর হয়ে 2009 সালে আফগানিস্তানে যুদ্ধ করেছেন। ফক্স টিভিতে ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে ডাকোটা বলেন, ওবামা প্রশাসন সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র সফলভাবে সরিয়ে ফেলেছে বলে রাইস দাবি করেছিলেন, যা ডাহা মিথ্যা কথা বলে মন্তব্য করেন ডাকোটা। সিরিয়া গত সপ্তাহে সরকারি বাহিনীর রাসায়নিক হামলাতেই তা প্রতীয়মান হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি বলেন, লিবিয়ার বেনগাজিতে হামলার কারণ নিয়েও মিথ্যা তথ্য দিয়েছিলেন সুজান। মার্কিন গণমাধ্যমগুলো সুজানকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছে। ইয়েমেনের সৌদি জোটের বিমান হামলা এবং হাউথি বিদ্রোহী ও প্রেসিডেন্ট হাদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 40 জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার তাজ প্রদেশের বন্দর নগরী মুখা শহরের জাবাল আল নার এলাকায় হাউথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি বাহিনী। এতে নিহত হয় অন্তত 17 হাউথি বিদ্রোহী। এছাড়াও হুদায়দা প্রদেশের প্রাদেশিক রাজধানী এবং কামরান দ্বীপে চালানো বিমান হামলায় নিহত হয় আরও অন্তত 11 হাউথি আনসারুল্লাহ সদস্য। অন্যদিকে এদিন ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে হাউথি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় 10 হাদি সমর্থিত যোদ্ধা। এছাড়াও সেনা সদস্যদের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলায় নিহত হয়েছেন 3 বেসামরিক নাগরিক।
ভারতের ছত্তিশগড়ে একটি গুদামে আগুন লাগার ঘটনায় 3 জন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার ভোররাতে রায়পুরের একটি ভবনের 3 তলায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা 4 তলায় ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল কর্মীরা। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মেক্সিকোতে একটি নির্মাণাধীন স্থাপনা ভবন ধসে 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। সোমবার দেশের রাজধানী মেক্সিকো সিটিতে নির্মাণাধীন একটি কার পার্কিং স্থাপনা ধসে পড়ে। এতে ঘটনাস্থলে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে তারা। স্থাপনাটিতে একটি কংক্রিটের বিম স্থাপন করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। চীনের নানিং প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। দক্ষিণ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংসি ঝুয়াংয়ে স্থানীয় সময় রাতে এই দুর্ঘটনা ঘটে। সোমবার 3টি ট্রাক ও একটি গাড়ি একে অপরের সাথে ধাক্কা লাগলে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় উদ্ধারকারী দল। আহত একজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহতের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে হ্যাকিংয়ে জড়িত থাকার অভিযোগে এক রুশ হ্যাকারকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। গেল 7 এপ্রিল পিওট লেভাসভ নামের ওই ব্যক্তিকে বার্সেলোনা থেকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়। স্পেনে ছুটি কাটাতে গেলে তাকে গ্রেফতার করা হয়। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরকে সাহায্যের জন্য হ্যাকিংয়ের অভিযোগে সন্দেহভাজন লেভাসভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যুক্তরাষ্ট্র তাকে হস্তান্তরের অনুরোধ জানালে স্পেনের আদালত তা বিবেচনার কথা জানিয়েছেন। জানুয়ারিতে ট্রাম্পকে জেতাতে রুশ হ্যাকারদের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ হস্তক্ষেপের কথা জানায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে এটি হয়েছে বলে তারা সন্দেহ প্রকাশ করেন। তবে ট্রাম্প এবং পুতিন উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং দুর্ঘটনার দায়ে লন্ডনের 32 বছর বয়সী এক নারীকে 38 সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন আদালত। 3 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তার ড্রাইভিং লাইসেন্স। গত 12 ডিসেম্বর ওই নারী তার 20 মাস বয়সী শিশু সহ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে পাশের গোল চত্বরের ওপর নিজের গাড়িটি তুলে দেন। অতিরিক্ত গতি থাকায় গাড়িটি 14 ফুট উপরে উঠে যায়। এরপর পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। খবর পেয়ে উদ্ধার কর্মীরা এসে গাড়ির দরজা কেটে ওই নারীকে উদ্ধার করে। তিনি হালকা চোট পান, তবে তার শিশুটির কোনো ক্ষতি হয়নি। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং দুর্ঘটনার দায়ে 38 সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয় তাকে। এবছর সাংবাদিকতায় বিশ্বখ্যাত পুলিৎজার পুরস্কার বিজয়ী 16 জনের নাম ঘোষণা করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। সোমবার নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পুলিৎজার হলে পুলিৎজার বোর্ডের পরিচালক মাইক প্রাইড আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় 16 জনকে মনোনীত করে পুলিৎজার বোর্ড। এবছর পুলিৎজার পুরস্কারের 21টি বিভাগে 2500 প্রতিযোগী অংশ নেন। এদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করেন 102 সদস্যের জুরি বোর্ড। প্রকাশক জোসেফ পুলিৎজারের নামে 1917 সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। নাইজেরিয়ার চিবক শহর থেকে স্কুল ছাত্রীদের অপহরণে 3 বছর হতে চললেও এখনও 2 শতাধিক শিক্ষার্থীর খোঁজ মেলেনি। 2014 সালের 14 এপ্রিল জঙ্গি গোষ্ঠী বোকো হারাম সন্ত্রাসীরা দেশটির উত্তর পূর্বাঞ্চলের একটি স্কুল থেকে 276 জন কিশোরীকে অপহরণ করে। এরপর বিভিন্ন সময় 50 জন পালিয়ে এলেও বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এবং সেনাবাহিনীর তীব্র সমালোচনার মুখে পড়ে। উদ্ধার অভিযানে কোনো সফলতা দেখাতে না পারায় 2015 সালের নির্বাচনে হেরে বিদায় নেন গুডলাক। 2016 পরবর্তী প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি অপহরণের ঘটনা তদন্তের নির্দেশ দিলেও বিষয়টি সুরাহা হয়নি। 2014 সাল থেকে এ পর্যন্ত 2000-এর বেশি কিশোরীকে অপহরণ করে বোকো হারাম।
আত্মঘাতী হামলা সহ নানা অপরাধমূলক কাজে তাদের ব্যবহার করে জঙ্গি গোষ্ঠীটি। The students were to take their final exams in physics. দর্শক, ভারত সফরের বিষয়ে গণভবনে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।